আচ্ছা, চলো আমাদের তাহলে চলছে হচ্ছে পর্যায় সারণী। আমরা দেখব পর্যায় সারণী পিরিয়ড টেবিলে আমাদের যে কটা প্রপার্টি বাকি আছে। একবার শুরু করবার আগে আমরা সব কটা প্রপার্টি একবার মাথায় ঢুকিয়ে নিই। তার আগে একটা জিনিস মাথায় ঢেকে নিই, কতগুলো ব্লক আছে আমাদের। একটা এস ব্লক হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2। একটা হচ্ছে পি ব্লক 13 থেকে 18, 13 to 18। একটা হচ্ছে ডি ব্লক মাঝের জায়গাটা, যেটা হচ্ছে তোমার 3 to 12। আর একটা হচ্ছে এফ ব্লক, যেটা এখানে নিচে আছে। এই হচ্ছে 4টে ব্লক ডিভিশন। আচ্ছা, এই যে টোটাল ব্লকের থ্রু দিয়ে পর্যায় সারণী বা পিরিয়ড টেবিলটাকে ক্লাসিফাই করা হলো, এখানে প্রপার্টিগুলোর এটা পারপাসটা কি, প্রপার্টিগুলো রিপিটেশন হয় এবং রিপিটেশন হতে হতে আবার সিমিলারিটি পাওয়া যায়। মানে প্রপার্টিগুলো চেঞ্জ হতে হতে আবার সিমিলার হয়ে যায়। এবার এই প্রপার্টি রিপিটেশনের কারণ কি, কারণটাকে বলা যায় পর্যাবৃত্তি বা পিরিয়ডিসিটি। সেই কারণে আমরা মেন কারণ দেখেছিলাম যে ইলেকট্রনিক কনফিগারেশন, ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশনের কি হয়, ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশনটা রিপিট হতে থাকে বারবার, তাই তো। তো ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন যেরকম গ্রুপ 1 এর বলো ভ্যালেন্সিয়াল কনফিগারেশন কত, ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন NS1। গ্রুপ 1 এ 1s1 2s1 3s1 4s1 NS1। তাহলে ভ্যালেন্সিয়াল কনফিগারেশন বারবার রিপিট হচ্ছে, সেই কারণেই গ্রুপ 1 এর এলিমেন্ট গুলোর বা মৌলগুলোর প্রপার্টি রিপিট হচ্ছে। ওরা সকলেই ক্ষারীয় প্রকৃতি দেখাচ্ছে, অ্যালকালাইন নেচার দেখাচ্ছে। আবার ধরো গ্রুপ 17 যদি যাই, গ্রুপ 18 যদি যাই, গ্রুপ 18 বলো কনফিগারেশন কি, NS2NP6 একদম লাস্টেরটা, অক্টেট ওদের ফুলফিল্ড, অক্টেট ফুলফিল্ড NS2NP6, এটা হচ্ছে ওদের প্রপার্টি। তাহলে ওই প্রপার্টিতে কি হচ্ছে, প্রপার্টি রিপিট হচ্ছে কিনা, কারণ NS2NP6 সবার জন্য রিপিট হচ্ছে। নিয়নের হচ্ছে তোমার 2s2p6, আর্গনের 3s2p6, ক্রিপ্টনের 4s2p6, সো NS2NP6 রিপিট হচ্ছে। আর রিপিট হওয়ার জন্য কি হচ্ছে, প্রপার্টিও রিপিট হচ্ছে। তাহলে প্রপার্টি রিপিটেশনের পিছনে মেইন কারণটা কি, প্রপার্টি রিপিটেশনের পিছনে মেইন কারণ হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশনটা বারবার রিপিট হচ্ছে। ঠিক, এবারে কি কি প্রপার্টি আমরা স্টাডি করেছিলাম, একদম প্রথম যে প্রপার্টিটা স্টাডি করেছিলাম সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। তো মনে করে বলো, অ্যাটমিক রেডিয়াস লেফট টু রাইটে বাড়ে না কমে, কমে। ওপর থেকে নিচে অ্যাটমিক রেডিয়াস বাড়ে কি কমে, বাড়ে। এটা হচ্ছে জেনারেল প্রপার্টি ছিল। আচ্ছা, চলে আসছি পরের প্রপার্টি ছিল হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। ওটা বলো লেফট টু রাইটে কি হয়, বাড়ে, উপর থেকে নিচে কি হয়, কমে, একদম রেডিয়াসের অপোজিট হয়। আচ্ছা, নেক্সট ছিল হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। লেফট টু রাইট ওটাও কি হয়, বাড়ে, উপর থেকে নিচে কি হয়, কমে। এইটা হচ্ছে জেনারেল ট্রেন্ড ছিল। এই জেনারেল ট্রেন্ডে এক্সেপশনস এর জায়গা কোথায় কোথায় ছিল, বলছি অ্যাটমিক রেডিয়াসে এক্সেপশনস কোথায় ছিল। অ্যাটমিক রেডিয়াসের সমস্ত এক্সেপশনস এর জায়গাগুলো হচ্ছে তোমার নোবেল গ্যাসে, যে কমছে 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 একটুখানি বেড়ে গেল নোবেল গ্যাসে গিয়ে, ওটা হচ্ছে এক্সেপশন। অর্থাৎ কমতে 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 গ্রুপ 17 অবধি কমলো, নোবেল গ্যাসটা থেকে একটুখানি বেড়ে গেল, কারণ ওখানে রিপালশন বা বিকর্ষণ অনেক বেশি, অনেক ইলেকট্রন বেশি আছে ওখানে, রিপালশন বিকর্ষণ বেশি, একটু বেড়ে যাচ্ছে, ওটা একটা এক্সেপশনের জায়গা। আর অ্যাটমিক রেডিয়াস থেকে আর কোশ্চেন জোন কোনটা, সেটা হচ্ছে ওই আইসো ইলেকট্রনিক স্পিসিস গুলো, Na+, Mg2+, অ্যালুমিনিয়াম 3+, কার রেডিয়াস বড় কার রেডিয়াস ছোট, N3-, O2-, F-, কার রেডিয়াস ছোট কার রেডিয়াস বড়, ওই যার চার্জ বেশি, যার ক্যাটায়নের জন্য যার চার্জ বেশি তার অ্যাট্রাকশন বেশি তার রেডিয়াস ছোট, আর অ্যানায়নের জন্য যার চার্জ বেশি তার রিপালশন বেশি তার রেডিয়াস বড়। হচ্ছে ক্যাটায়নের জন্য মেইনলি অ্যাটমিক রেডিয়াসের জায়গাটা ছিল। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি। এইগুলোতে সমস্ত অসুবিধার জায়গা, প্রবলেমের জায়গা কোথায়, হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশন। যেখানে হাফ ফিল্ড কনফিগারেশন আর যেখানে ফুল ফিল্ড কনফিগারেশন, সেখানেই প্রবলেম হয়। প্রবলেমটা কি হয় ভালো করে বুঝে নাও, মাথায় ঢুকিয়ে নাও এখনই। ধরো যে হাফ ফিল্ডে আছে স্টেবল, সেখান থেকে ইলেকট্রন বের করা ইজি না ডিফিকাল্ট, তাহলে আয়নাইজেশন এনার্জি সেখানে বেশি না কম, আর সেখানে নতুন ইলেকট্রন ঢোকা সেটা ইজি কি ডিফিকাল্ট, সেটাও ডিফিকাল্ট। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, ওটা কম, উল্টো। আবার বলছি, P3 কনফিগারেশন, P3 হাফ ফিল্ড, D5 হাফ ফিল্ড, P3 D5 এসব হাফ ফিল্ড কনফিগারেশন অর্ধপূর্ণ অবস্থায় আছে। এই অবস্থায় বৃদ্ধি করে বলো, এই যে P3 কনফিগারেশন হাফ ফিল্ডে আছে, এখান থেকে ইলেকট্রন লস করাও ডিফিকাল্ট, আবার এখানে গেইন হওয়াও ডিফিকাল্ট, কারণ দুটোতেই স্টেবিলিটি নষ্ট হবে। ইলেকট্রন লস হলেও স্টেবিলিটি যাবে, ইলেকট্রন গেইন হলেও স্টেবিলিটি যাবে। তাহলে তুমি বলো ইলেকট্রন লস করা ডিফিকাল্ট, তারপরে যদি আমি লস করাতে চাই এনার্জি বেশি দিতে হবে না কম দিতে হবে, ওটাই হচ্ছে আয়নাইজেশন এনার্জি। আর গেইন করাও ডিফিকাল্ট, তাহলে ইলেকট্রনের অ্যাফিনিটি কি বেশি কি কম, গেইন করতে চাই কি চায় না, তাই অ্যাফিনিটি কি কম, আয়নাইজেশন এনার্জি বেশি অ্যাফিনিটি কম, যখনই হাফ ফিল্ড বা ফুল ফিল্ড স্টেবিলাইজেশন কেসগুলো আসছে
এবং যখনই এই কেসটা আসছে তখনই এক্সেপশনস এর জায়গা তৈরি হচ্ছে। এবার কোথায় কোথায় আছে? গ্রুপ নাম্বার 2 তে এই প্রবলেম আছে, কারণ গ্রুপ নাম্বার 2 হচ্ছে তোমার s2 3s2 4s2, তাহলে জব ফুলফিলড আছে, s2 আছে, ওইখানে এই প্রবলেম হচ্ছে। ওইখানে আয়নিক এনার্জি হঠাৎ করে বেড়ে যাচ্ছে আর ইলেকট্রন অ্যাফিনিটি হঠাৎ করে কমে যাচ্ছে। আর কোথায় প্রবলেম? গ্রুপ 15 এ, যেখানে p3 আছে হাফ ফিল্ড নাইট্রোজেন ফসফরাস, PS2 to P3, ফসফরাস হচ্ছে 3s2 3p3, তাহলে ওখানেও হাফ ফিল্ডের সমস্যা আছে। তাহলে ওখানেও একই কারণে আয়নিক এনার্জি হঠাৎ করে বেড়ে যাচ্ছে আর ইলেকট্রন অ্যাফিনিটি হঠাৎ করে কমে যাচ্ছে। তাহলে গ্রুপ কোনগুলোতে প্রবলেম ক্লিয়ার? গ্রুপ 2 আর গ্রুপ 15 এইখানে প্রবলেম। আর এছাড়া প্রবলেম হচ্ছে নোবেল গ্যাসে। ডি ব্লকেও দু একটা আছে, আসছি। নোবেল গ্যাসে বাকি প্রবলেম। নোবেল গ্যাসে কি? নোবেল গ্যাসে তো পুরোপুরি ফুলফিল, পুরোপুরি অক্টেট আছে। তাহলে অক্টেট যদি পুরোপুরি ফুলফিল থাকে ওখানে আয়নিক এনার্জি খুব হাই আর ইলেকট্রন অ্যাফিনিটি একদম নেই বললেই চলে। ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি নেই বললেই চলে, কারণ অ্যাফিনিটি একদম নেই বললেই চলে। তাহলে এই হচ্ছে তোমাদের, এটা তো ওদের মধ্যে, কিন্তু ইন জেনারেল প্রায় নেই বললেই চলে। হ্যাঁ, ওদের মধ্যে দেখতে গেলে আস্তে আস্তে উপর থেকে নিচে কমে যায়। ঠিক আছে, বেশ, তাহলে এটা ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকেছে? ওকে, এই হচ্ছে আমাদের তাহলে এক্সেপশনের জায়গা এবং কোশ্চেনের জায়গা। এর সঙ্গে আরো একটা কোশ্চেন জোন আছে, সেটা কোনটা? সেটা যে পিরিয়ড 2 আর পিরিয়ড 3। পিরিয়ড 2 তে কোনো ডি অরবিটাল নেই, পুরো পিরিয়ড 2 তে ডি অরবিটাল নেই, পিরিয়ড 3 থেকেই ডি অরবিটাল চালু হয়েছে। পিরিয়ড 3 থেকেই ডি অরবিটালটা চালু হয়েছে, রাইট? কিন্তু পিরিয়ড 2 তে ডি অরবিটাল কোথাও আছে? নেই। আচ্ছা, আর কোথায় প্রবলেমের জায়গা? সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি আর আয়নিক এনার্জিতে। গ্রুপ 2 আর গ্রুপ 3 তে, সরি, পিরিয়ড 2 আর পিরিয়ড 3 তে। পিরিয়ড 2 তে কোথাও ডি অরবিটাল নেই, তাই ওখানে নতুন ইলেকট্রন ঢুকলে রিপালশন অনেক বেশি, সাইজও ছোট। আর পিরিয়ড 3 তে ডি অরবিটাল আছে, নতুন ইলেকট্রন ঢুকলে রিপালশন কম এবং সেখানে সাইজটাও বড়, তাই ফাঁকা আছে। তাই এই অবস্থাতে কোন পিরিয়ডের ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বেশি হবে? পিরিয়ড 3 টা, কারণ 3 তে ইলেকট্রন ঢুকলে সাইজ বড়, রিপালশন বিকর্ষণ কম, আর যেটুকু বা হচ্ছে ফাঁকা অরবিটাল আছে সেখানে ইলেকট্রনটা মুভ করতে পারে, মুভ করলে ওদের রিপালশনটা আরো কমে যায়, ডিলোকেশনটা হলে রিপালশন বা বিকর্ষণটা আরো কমে যায়। এই ছিল আমাদের সিনগুলো, মাথায় ঢুকেছে তো? বেশ, তাহলে আমরা একটা কাজ করি, কয়েকটা পয়েন্ট লিখে নাও আগে। সব থেকে ছোট আর সব থেকে বড় অ্যাটমিক রেডিয়াস দিয়ে শুরু করছি। তাহলে বলো টেবিল দেখে সব থেকে ছোট অ্যাটমিক রেডিয়াসটা কার? হাইড্রোজেন বাদ দিয়ে বলছি, এখানে হাইড্রোজেন হিলিয়াম পিরিয়ড 1 বাদ দিয়েই বলছি। এদিকে কমছে, নিয়নে গিয়ে আবার একটু বেড়ে যাচ্ছে বললাম, ফ্লোরিন। ঠিক আছে, হাইড্রোজেন হিলিয়াম বাদ দিয়ে, তাহলে লিখে রাখো নোট দিয়ে, স্মলেস্ট অ্যাটম সবই 17 এ, স্মলেস্ট অ্যাটম কি হচ্ছে? ফ্লুরিন। ব্র্যাকেটে লিখে দিও এক্সেপ্ট হাইড্রোজেন এন্ড হিলিয়াম। হাইড্রোজেন সব থেকে ছোট, তারপরে হিলিয়াম, আর হাইড্রোজেন হিলিয়াম বাদ দিলে ফ্লুরিন হচ্ছে সব থেকে ছোট। তাহলে স্মলেস্ট অ্যাটমটাকে, সব থেকে ক্ষুদ্রতম অ্যাটমটাকে ফ্লুরিন। আচ্ছা, সব থেকে বড় তাহলে কি হবে? হ্যাঁ, উপর থেকে নামবে, ফ্রান্সিয়াম। ইয়েস, উপর থেকে নিচে কি রেডিয়াস বাড়ে কি কমে? উপর থেকে নিচে তো বাড়ে। তাহলে উপর থেকে নিচে, নিচেই বড় কি না? লিথিয়াম তো উপরে আছে, কি করে ওর কম হবে, কি করে ওর বড় হবে? বড়টা কোন দিকে, উপরে না বড়টা নিচে? পিরিয়ড 2 এর জন্য আমি বলিনি, পুরো টেবিলের জন্য বলেছি। হ্যাঁ, তাহলে লিথিয়াম একদম কোনাকুনি। লিখে রাখো ফ্রান্সিয়াম। সব থেকে ছোট, সব থেকে বড় এলিমেন্টটা কি হচ্ছে? সব থেকে বড় এলিমেন্টটা আছে ফ্রান্সিয়াম, এটা অ্যাটমিক রেডিয়াস হয়ে গেল। এবারে বলো আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি কার? হাইয়েস্ট আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, স্মলেস্ট অ্যাটমের ওটা ব্র্যাকেটে লিখে রেখো এক্সেপ্ট হাইড্রোজেন এন্ড হিলিয়াম। হাইড্রোজেন হিলিয়াম বাদ দিয়ে, না হলে কিন্তু সব থেকে ছোট হাইড্রোজেন। ঠিক আছে, সব থেকে ছোট কোনটা? হাইড্রোজেন। আর হাইড্রোজেন হিলিয়াম বাদ দিলে ফ্লোরিন। আর সব থেকে বড় কোনটা? ফ্রান্সিয়াম। এবার আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি কার? হিলিয়াম। ডান দিকে বেশি, তো হিলিয়ামের হচ্ছে আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি। আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি হচ্ছে হিলিয়ামের। আর সব থেকে কম কার হবে? ওই ফ্রান্সিয়াম। ঠিক আছে, সব থেকে কম হচ্ছে ফ্রান্সিয়াম, লিখে রেখে দিও। আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি হবে হিলিয়াম, সব থেকে কম হবে ফ্রান্সিয়াম।
আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি এটা সব থেকে বেশি কার? তাই ইলেকট্রন আসক্তি এদিক থেকে বাড়ে, মানে এদিক থেকে বাড়ে, কিন্তু বাড়ে মানে কি নোবেল গ্যাসে গিয়ে সব থেকে বেশি না তার আগেরটাতে ফ্লুরিনে, কিংবা ফ্লুরিনের থেকে ক্লোরিনেরটা বেশি হয়ে যায় যে, তাই ক্লোরিন হচ্ছে সব থেকে বেশি, তাই না? ওখানে সাইজ বড় বলে ক্লোরিনটাতে সব থেকে বেশি চলে আসে, ফ্লুরিনের বেশি হওয়ার কথা ছিল। তাহলে এদিক থেকে বাদিক থেকে ডান দিকে কি হয় বলো? বাদিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে। তাহলে বাড়তে বাড়তে নোবেল গ্যাস গুলোতে সব থেকে বেশি হওয়ার কথা, কিন্তু নোবেল গ্যাস হচ্ছে অনেক কমে যাচ্ছে। তার আগেরটাতে বেশি, আগেরটা মানে গ্রুপ 17। এবার গ্রুপ 17 এর মধ্যে ফ্লুরিনের সব থেকে বেশি হওয়ার কথা, কিন্তু ক্লোরিনের সব থেকে বেশি। তাহলে পুরো টেবিলে কার সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি? ক্লোরিনের। সব থেকে কম কার হবে বলো? ওই একই ফ্রান্সিয়া, সব ওইদিকে না। ইলেকট্রন অ্যাফিনিটি ইএ, আয়নাইজেশন এনার্জিটা আইই, আয়নাইজেশন এনার্জি আইই, আয়নাইজেশন এনার্জি আইই, ঠিক আছে? আর ইলেকট্রন অ্যাফিনিটি ইএ, ইলেকট্রন আসক্তি, ঠিক আছে? শুরু করছি আজকে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি। এর ব্যাপারটা মানে কি, এখানে শর্ত কি কি আছে দেখে নিই আগে, বা কন্ডিশন। প্রথম হচ্ছে অ্যাটমটাকে একলা থাকলে হবে না, অ্যাটমটাকে বন্ডিং অ্যাটম হতে হবে, মানে বন্ধনে আছে এরকম পরমাণু হতে হবে, ঠিক আছে? বন্ধনের পরমাণু বা বন্ডেড অ্যাটম, অর্থাৎ অ্যাটমটা যেরকম একলা যেন না থাকে, যেরকমটা ইলেকট্রন আসক্তিতে দেখো শর্তে লেখা ছিল যে অ্যাটমটাকে একক বা বিচ্ছিন্ন হতে হবে, সেপারেটেড হতে হবে। আয়নাইজেশন এনার্জিতে শর্ততে একই কথা লেখা ছিল যে সেপারেটেড অ্যাটম হতে হবে, বিচ্ছিন্ন অ্যাটম হতে হবে। কিন্তু এখানে কিন্তু বন্ধনে আছে, কেমিক্যাল বন্ডিং এ আছে, এরকম বন্ডেড অ্যাটম হতে হবে, বন্ডেড অ্যাটম। সেকেন্ড শর্তটা কি, সেখানে হচ্ছে একটা ইলেকট্রনকে গ্রহণ করে অ্যানায়ন তৈরি করার প্রবণতা, ইলেকট্রন অ্যাফিনিটিটা। এখানে কিন্তু শুধু বন্ধন জোরকে আকর্ষণ করার প্রবণতা, অ্যাট্রাকশন পাওয়ার অন বন্ড পেয়ার ইলেকট্রন, অ্যাট্রাকশন পাওয়ার অন বন্ড পেয়ার ইলেকট্রন। বন্ড পেয়ার ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করার পাওয়ার, তাকেই বলা হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি। যেরকম আমরা দেখতে পাচ্ছি এই HCl, হাইড্রোজেন ও ক্লোরিনের বন্ড তৈরি হয়েছে, HCl হাইড্রোজেন এবং ক্লোরিনের বন্ড হয়েছে, এইটা হচ্ছে বন্ড পেয়ার, এটাই হচ্ছে বন্ধন জোর, যেটা কিনা দুজনেই সমভাবে ব্যবহার করছে। এটাই হচ্ছে বন্ড পেয়ার বা বন্ধন জোর, যেটা হচ্ছে দুজনেই ইকুয়ালি ব্যবহার করার কথা। অর্থাৎ এই বন্ধন জোরের যে দুটো ইলেকট্রন, সেই ইলেকট্রনটা নিয়ে তৈরি হয়েছে একটা বন্ড। তাহলে এই যে বন্ড, বন্ড মানে দুটো ইলেকট্রন, তাহলে এই যে বন্ডের দুটো ইলেকট্রন, এই ইলেকট্রন দুটোকে হাইড্রোজেনও ইউজ করছে, ক্লোরিনও ইউজ করছে, এটাই করার কথা। কিন্তু ক্লোরিনের ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে ক্লোরিন কি করবে? ইউজ তো দুজনেরই ইকুয়ালি করার কথা, কিন্তু ক্লোরিন কি করবে? ক্লোরিন এই বন্ড পেয়ারটাকে নিজের দিকে টেনে নেবে, নিজের দিকে বেশি বেশি করে টেনে রেখে দেবে। আর নিজের দিকে, কারণ নিউক্লিয়ার চার্জ বেশি, ভেরি গুড, নিজের দিকে যদি টেনে রেখে দেয় তাহলে ক্লোরিনের উপরে মাইনাস চার্জ চলে আসবে, আংশিক মাইনাস চার্জ, হাইড্রোজেনে চলে আসবে আংশিক প্লাস চার্জ। কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেনসিটি বাড়ছে, আর এখানে ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেনসিটি কমছে। না তো, যোজক ভ্যালেন্সি, ডেনসিটি মানে ঘনত্ব, ইলেকট্রন কতটা আছে মানে কতটা ঘন ইলেকট্রন আছে। বল, যদি সমস্ত বন্ধন ইলেকট্রন গুলো ক্লোরিনের দিকে যায়, তাহলে ক্লোরিনের দিকে ইলেকট্রন ঘন হয়ে যাচ্ছে কিনা? তো ঘনত্ব বাড়ছে, তাই একটা আংশিক মাইনাস চার্জ এসছে। হাইড্রোজেন থেকে সব চলে গেছে, হাইড্রোজেন দিকে ইলেকট্রন আস্তে আস্তে কমে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে, তাই এটা আংশিক প্লাস চার্জ এসছে। এর ফলে এই বন্ডটা কেমন বন্ড হয়ে গেছে? এই বন্ডটাকে বলা হয় পোলার বন্ড। কেমন বন্ড? পোলার বন্ড। কেন পোলার? দেখ ক্লিয়ারলি, একটা প্লাস পোল আর একটা মাইনাস পোল তৈরি হয়ে গেছে, হ্যাঁ কি না? দুটো পোল তৈরি হয়ে গেছে, একটা প্লাস পোল একটা মাইনাস পোল, তাই বন্ডটাকে বলে পোলার বন্ড। তাহলে পোলার বন্ড তৈরি হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে দুজনের ইলেকট্রোনেগেটিভিটি সমান হওয়া যাবে না, ঠিক আছে?
বন্ধনে আবদ্ধ পরমাণু দুটির তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকতে হবে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি এটা থাকে তবে আমরা বলবো সেখানে পোলার বন্ড তৈরি হয়ে যাবে, মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অফ দ্য বন্ডেড অ্যাটমস। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অফ দ্য বন্ডেড অ্যাটম, বন্ডে আছে যে অ্যাটমগুলো তাদের ইলেকট্রোনেগেটিভিটিতে ডিফারেন্স থাকতে হবে। বন্ডে যে অ্যাটমগুলো আছে ওদের ইলেকট্রোনেগেটিভিটিতে ডিফারেন্স থাকতে হবে। যদি ওদের ইলেকট্রোনেগেটিভিটিতে ডিফারেন্স থাকে আমরা তাহলে বলতে পারবো যে একজনের বেশি হবে অন্যজনের কম হবে। যার বেশি হবে সে বন্ধন জোরকে টানবে, বন্ধন জোরকে টানলে একটা আংশিক নেগেটিভ চার্জ তৈরি হবে, অন্যজনের কাছে আংশিক ধনাত্মক বা পজিটিভ চার্জ তৈরি হবে এবং তার ফলে একটা পোলার বন্ড তৈরি হবে যেখানে একটা পজিটিভ একটা নেগেটিভ দুটো পোল তৈরি হয়ে যাচ্ছে। বল এখানে পোলার বন্ড বলতে কি ওই মেরু বন্ডটা বোঝাচ্ছে? পোলার বলতে তো মেরুকে বোঝায় না, পোলার মানে দুটো মেরুই তো, মানে মেরু মানে কি তুই এখন পৃথিবীর মেরুর কথা ভাবছিস নাকি? না না ওরকমই। হ্যাঁ এটা একটা মেরু, তো এটা কি মেরু তৈরি হয়েছে? প্লাস মেরু। এটা কি মেরু? মাইনাস মেরু। হ্যাঁ দুটো দুটো আলাদা মেরু হয়ে গেছে, মানে দুটো আলাদা ইয়ে হয়ে গেছে, মানে মানে ওদের 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 পলিসি আলাদা হয়ে গেছে, দুটো আলাদা মেরু হয়ে গেছে। ঠিক আছে, তো এটা 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 মেরু, ওটা এটা মেরু, এটা ধনাত্মক মেরু এটা ঋণাত্মক মেরু, তো তাই বলছি পোলার বন্ড। এর বাংলা হচ্ছে দ্বিমেরু বন্ড। ঠিক আছে, দ্বিমেরু বন্ধন। ঠিক আছে, বেশ। এবার চলে আসছি কি কির উপর ডিপেন্ড করে। প্রথম ফ্যাক্টর হচ্ছে পরমাণু সাইজ। নিজেরাই বল যে সাইজ যদি বাড়ে, বুদ্ধি করে বলবি সাইজ কি হচ্ছে, তাহলে সাইজ বাড়লে নিউক্লিয়ার অ্যাট্রাকশন কি লাস্ট অব্দি পৌঁছবে? তাহলে কি অ্যাট্রাক্টিং পাওয়ার বাড়বে কি কমবে? তাহলে ইলেকট্রন নেগেটিভিটি কমবে। সাইজ বাড়লে ইলেকট্রন নেগেটিভিটি কমছে। বলছে শেল নাম্বার, একই জিনিস, শেল নাম্বার বাড়লে সাইজ বাড়ে, ইলেকট্রন নেগেটিভিটি কমে। শেল নাম্বার যদি বাড়ে সাইজ বাড়ে, ইলেকট্রন নেগেটিভিটি কমবে। ক্লিয়ার? পয়েন্টগুলো জাস্ট লিখে রাখ, এক্সাম্পলে আমরা পরে আসছি, জাস্ট পয়েন্ট কটা, ফ্যাক্টর কটা। নেক্সট অ্যাটমিক নাম্বার বা নিউক্লিয়ার চার্জ। বল কি হবে? অ্যাটমিক নাম্বার বাড়ছে, প্রোটন নাম্বার বাড়ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, কি হবে তাহলে? অ্যাট্রাকশন বাড়বে না কমবে? আরে ইলেকট্রন নেগেটিভিটি দিয়ে আসি, রেডিয়াস কে আসি নাকি আমরা? অ্যাট্রাকশন বাড়বে না কমবে? অ্যাটমিক নাম্বার বাড়ছে, প্রোটন নাম্বার বাড়ছে, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, নিউক্লিয়ার অ্যাট্রাকশন বাড়ছে, তাহলে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার পাওয়ার, যেটাকে কিনা আমরা ইলেকট্রন নেগেটিভিটি বলছি, বাড়বে কি কমবে? বাড়বে। লিখে রেখে দিও যে ইলেকট্রন নাম্বার তো বাড়ছে। বুঝলাম না। না দেখো, অ্যাটমিক নাম্বার বাড়ছে ঠিক আছে, কিন্তু ইলেকট্রন যেগুলো নতুন নতুন এলো ওই ইলেকট্রন গুলো কি দূরের শেলে এলো না একই শেলে এলো? তাহলে রেডিয়াসটা কি রয়ে গেল? যদি দূরের শেলে আসতে থাকতো তাহলে কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি কমে যেত, যদি একটু আগেই দেখলাম। কিন্তু নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, প্রোটন নাম্বার বাড়ছে বলে তুমি বলছো সঙ্গে তো স্যার ইলেকট্রন গুলো আসছে, কিন্তু ইলেকট্রন গুলোকে দূরে আসছে না একই শেলে আসছে? একই শেলে এলে আলটিমেটলি তো সাইজটা ছোটই রয়ে যাচ্ছে, তাহলে তো বন্ড পেয়ারের উপরে, বন্ধন জোরের উপরে অ্যাট্রাকশনটা আলটিমেটলি বেড়ে গেল। যদি দূরের শেলে আসতো তাহলে কিন্তু বাড়তো না। ক্লিয়ার? তাহলে দেখ যাদেরকে কম্পেয়ার করেছে ভালো করে দেখ, এরোশেল টু হ্যাঁ কি না, সেম শেলের লোকজনদেরকে কম্পেয়ার করেছে, রাইট? তাহলে নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে আকর্ষণ বাড়বে, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। নিউক্লিয়ার চার্জ বাড়লে আকর্ষণ বাড়বে, ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার বলছে 8, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার বলছে 7। নিউক্লিয়ার চার্জ কার বেশি? অক্সিজেনের বেশি। তাহলে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের বেশি। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা হচ্ছে অক্সিডেশন স্টেট বা জারণ অবস্থা, মানে প্লাস চার্জ কতটা আছে, পজিটিভ চার্জ কতটা আছে তার পরিমাণ। তো নিজেরাই বল, যদি পজিটিভ চার্জ বেশি থাকে নিউক্লিয়ার অ্যাট্রাকশন বাড়বে না কমবে? পজিটিভ চার্জ বেশি আছে তাহলে নিউক্লিয়ার অ্যাট্রাকশন বাড়বে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি পজিটিভ চার্জ বাড়ছে, নিউক্লিয়ার অ্যাট্রাকশন বাড়ছে, তাহলে
অ্যাট্রাকশন তো বাড়ছে, মানে ইলেকট্রন নেগেটিভিটি বাড়ছে। ক্লিয়ার? তাহলে পজিটিভ চার্জ যত বাড়ছে এটা কি বলে, জারণ অবস্থা বা অক্সিডেশন নাম্বার। মানে তো ইয়ে তো পজিটিভ ক্যাটায়ন আসবে। পজিটিভ চার্জ, হ্যাঁ, অক্সিডেশন নাম্বার বা জারণ অবস্থা, কি বলে এটাকে, অক্সিডেশন নাম্বার বা জারণ অবস্থা। এটা কি জিনিস, এটা হচ্ছে পজিটিভ চার্জটা। তাহলে অক্সিডেশন নাম্বার বা জারণ অবস্থা আর কিছুই না, এটাই হচ্ছে পজিটিভ চার্জটা। যত এটা বাড়ছে তত নিউক্লিয়াসের চার্জ বাড়ছে, আর নিউক্লিয়াসের চার্জ যত বাড়ছে তত তোমার ইলেকট্রন নেগেটিভিটি বাড়ছে। অক্সিডেশন নাম্বার মানেই হচ্ছে নিউক্লিয়ার চার্জ যেটা বা পজিটিভ চার্জ যেটা, ওটা যত বাড়ছে ইলেকট্রন নেগেটিভিটি বাড়ছে। তুমি বলো আমাকে, কার ইলেকট্রন নেগেটিভিটি বেশি? যার চার্জ বেশি তার ইলেকট্রন নেগেটিভিটি বেশি। পরেরটা বলে দাও, কার বেশি? যার চার্জ বেশি তার ইলেকট্রন নেগেটিভিটি বেশি। তো চার্জ বেশি হলে ইলেকট্রন নেগেটিভিটি বাড়ছে। ক্লিয়ার? দুটো এক্সাম্পল লিখে নিও, যে কোনো জায়গাতে এটাই প্রযোজ্য হবে, এটাই অ্যাপ্লিকেবল হবে। যেখানে চার্জ বাড়ছে সেখানে ইলেকট্রন নেগেটিভিটি বাড়ছে। পরেরটা যাচ্ছি তাহলে। পরেরটা কি বলছে, ইলেকট্রন অ্যাফিনিটি। এবার নিজেই বলো। এবার একটা জিনিস বলছি দেখো, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটি দুটো কি একই একদম? না, একই তো নয়, কিন্তু দিনের শেষে দুটোই ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার পাওয়ার, হ্যাঁ কি না? দুটোর মধ্যে ডিফারেন্সটা কি সেটাও বুঝে নি। ডিফারেন্সটা হচ্ছে যখন ইলেকট্রন অ্যাফিনিটির কথা বলছি তখন অ্যাটমটা সিঙ্গেল আছে, সিঙ্গেল অ্যাটম সিঙ্গেল ইলেকট্রনকে ডাকছে, এটা অ্যাফিনিটি। আর বন্ডের মধ্যে অ্যাটম গুলো আছে যে বন্ডের ইলেকট্রনকে টানছে, এটা ইলেকট্রন নেগেটিভিটি। ক্লিয়ার? আর বন্ডের ইলেকট্রনকে যখন টানছে ওটা ইলেকট্রন নেগেটিভিটি। সিঙ্গেল অ্যাটম সিঙ্গেল ইলেকট্রনকে ডাকছে, শুধু ডাকছে না, ডেকে আবার নিজের ভ্যালেন্স শেলে ঢুকিয়ে অ্যানায়ন বানিয়ে নিচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ফর এক্সাম্পল আমি মনে করছি, ধরো প্রথমে আমি একটা সিঙ্গেল অ্যাটম, বাইরের কোন একটা ইলেকট্রন যাচ্ছিল, তাকে ডেকে এনে আমার ভ্যালেন্স শেলের মধ্যে ঢুকিয়ে নিলাম, দিয়ে আমি আর নিউট্রাল নিস্তরিত না থেকে একটা অ্যানায়ন নেগেটিভ চার্জ হয়ে গেলাম, এটা ইলেকট্রন অ্যাফিনিটি। বাইরের ইলেকট্রনকে টেনে ঢোকালাম নিজের ভ্যালেন্স শেলে, কেমন অবস্থায়? যখন আমি সিঙ্গেল অবস্থায় ছিলাম। এবার আমি কারোর সঙ্গে বন্ড তৈরি করে নিয়েছি, সেখানে একটা বন্ড আছে, বন্ড মানে দুটো ইলেকট্রন আছে, ওই দুটো ইলেকট্রনকে যখন বন্ডে আছি সেই অবস্থাতে ওই দুটো ইলেকট্রনকে জাস্ট অ্যাট্রাক্ট করছি, অ্যাট্রাক্ট করে নিজের ভ্যালেন্স শেলে কিছু ঢোকাচ্ছি না। বন্ডেড ইলেকট্রন গুলোকে যখন ওই বন্ডের মধ্যে আছে তখন বন্ডে থাকে অ্যাটম গুলো বন্ডের ইলেকট্রন দুটোকে যখন নিজের দিকে টানছে, সেই আকর্ষণটাকে, সেই অ্যাট্রাকশনটাকে বলে ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তো দুটো আলটিমেটলি অ্যাট্রাকশন কিনা, একটা হচ্ছে একলা থাকা অবস্থায় বাইরের ইলেকট্রনকে টেনে এনে নিজের ভ্যালেন্স শেলে ঢোকানো, আর একটা হচ্ছে বন্ডে থাকা অবস্থায় নিজেরই বন্ড পেয়ারকে নিজের দিকে টানা। সো আলটিমেটলি দুটো ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করা। তাহলে বল, ইলেকট্রন অ্যাফিনিটি যদি বেশি হয় তার মানে অ্যাট্রাক্টিং পাওয়ারটা বেশি, তাহলে ইলেকট্রন নেগেটিভিটিও বেশি। লিখে ফেলো। যেমন হ্যালোজেনদের অনেক বেশি ইলেকট্রন অ্যাফিনিটি, ওদের ইলেকট্রন নেগেটিভিটিও বেশি। ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, হেডিং দেবে, এটাকে আমরা একটু ডিটেলে দেখতে হবে। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। সো হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, বাংলা হচ্ছে সংকরায়ন, ইংরেজি হচ্ছে হাইব্রিডাইজেশন। মানেটা কি? মানেটা আমরা এখান থেকে বুঝে যাচ্ছি। মানেটা কি দেখে নাও। এস অরবিটাল যতগুলো আছে, একটা পিএস ধরো, পি অরবিটাল আমরা জানি তিনটে আছে। যখন রিয়াকশন হয় তখন এই অরবিটাল গুলো রিয়াকশন করতে যাওয়ার আগে মিক্সড হয়ে যায়। এই মিক্সিং তিন রকম ভাবে হতে পারে, যেখানে একটা এস আর তিনজন পি মিক্স হয়ে গেল, তখন চারজনই হয়ে গেল sp3। যেখানে একটা এস আর তিনজন পি মিশে গেছে, দিয়ে একটা নতুন টাইপের সংকর বা হাইব্রিড অরবিটাল তৈরি করেছে যারা হচ্ছে sp3। একটা এস আর দুটো পি মিশলো, আর একটা পি মিশলো না, বাইরে রয়ে গেল। যারা মিশলো তারা হচ্ছে sp2। নতুন টাইপের অরবিটাল তৈরি করলো। তার মানে আগে এটা কি ছিল বলতো? আগে এটা ছিল এস আর এই তিনটে ছিল পি।
এখন এই কটা কি হয়ে গেছে sp2, এটাও sp2, এটাও sp2, এটাও sp2, আর এটা কি রয়ে গেছে, এটা p যেরকম ছিল সেরকম রয়ে গেছে। আগে এটা কি ছিল s, আর এই তিনটা কি ছিল p। এখন সবগুলোই মিশে গিয়ে সবগুলোই sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3, ক্লিয়ার? যদি একই রকম ভাবে একটা s আর একটাই p মেশে sp আর দুটো p সেক্ষেত্রে বাকি রয়ে যাচ্ছে, ইয়েস আর না বলো? তাহলে এবার sp3 তে কতগুলো অরবিটাল মিক্স হয়েছে, চারটে। চারটের মধ্যে s কটা, একটা, তাহলে s এর পার্সেন্টেজ কত, 25। চারটের মধ্যে একটা s 25, এখানে তিনটের মধ্যে একটা s, তাহলে s এর পার্সেন্টেজ হবে 33.33। এখানে দুটোর মধ্যে একটা s, তাহলে s এর পার্সেন্টেজ হবে 50। এবার আমরা জানি s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে, আর নিউক্লিয়াসের কাছের অরবিটালে অ্যাট্রাকশন বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। তাই পার্সেন্টেজ s ক্যারেক্টার ইজ প্রপোর্শনাল টু তড়িৎ ঋণাত্মকতা। পার্সেন্টেজ s ক্যারেক্টার বাড়লে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। তাহলে আমরা বলতে পারি sp3 sp2 sp, বলো তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে, ইলেকট্রন নেগেটিভিটিটা কি হচ্ছে? পার্সেন্টেজ বাড়লে ইলেকট্রন নেগেটিভিটি বাড়ে, তাহলে কোথায়, এটা ওইটা ওইটা, কোনটা বেশি ইলেকট্রন নেগেটিভ, sp। তাই এটা হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটির অর্ডার। sp অরবিটাল কোথাও থাকলে, হ্যাঁ এবার বল কেন প্রপোর্শনাল, কারণ s অরবিটাল নিউক্লিয়াসের কাছে থাকে না দূরে, s কাছে, তাহলে ওখানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি না কম, আর অ্যাট্রাকশনটা কি তো বলে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি। তাহলে s এর পার্সেন্টেজ বেশি থাকা মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি থাকা, আর অ্যাট্রাকশন বেশি থাকা মানে ইলেকট্রন নেগেটিভিটি বেশি হওয়া। এই পার্সেন্টেজেস আর ইলেকট্রন নেগেটিভিটি প্রপোর্শনাল, সমানুপাতিক। তার মানে যেখানে পার্সেন্টেজেস বেশি ওখানে ইলেকট্রন নেগেটিভিটি বেশি, যেখানে পার্সেন্টেজেস বেশি ওখানে ইলেকট্রন নেগেটিভিটি বেশি, যেখানে কম সেখানে কম। ঠিক আছে, এবারে এখান থেকে একটা এক্সাম্পল দেখবো আমরা, লিখে নাও পুরোটা, দেখা আছে? আমরা একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলটা মেন পারপাস কি, কেস স্টাডিও বলতে পারো। sp কোথায় থাকে, যখন ট্রিপল বন্ডে কার্বন থাকে তখন এই কার্বন গুলো হচ্ছে sp। হ্যাঁ, যখন ডাবল বন্ডে কার্বন থাকে তখন কার্বন গুলো হচ্ছে sp2। এটা কোথায় জানবো, এটা কেমিক্যাল বন্ডিং এ জানবো, পরের চ্যাপ্টারে এগুলো শিখবো। আর যখন সিঙ্গেল বন্ডে কার্বন থাকে তখন সেই কার্বন হচ্ছে sp। ট্রিপল বন্ডে কার্বন মানে অ্যালকাইন, অ্যালকাইন কার্বন সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। ডাবল বন্ডে কার্বন মানে অ্যালকিন, অ্যালকিন কার্বন একটু কম ইলেকট্রোনেগেটিভ। আর সিঙ্গেল বন্ডে কার্বন মানে অ্যালকেন, এখানে sp3 আছে, তাহলে এখানে কার্বন অত ইলেকট্রোনেগেটিভ নয়। তাহলে কোন কার্বনটা, সবগুলোই কার্বন কিন্তু sp sp2 sp3 সব কার্বনের কি ইলেকট্রন নেগেটিভিটিটা সেম না ডিফারেন্ট? সব কার্বন গুলোর কি ইলেকট্রন নেগেটিভিটি সেম কি ডিফারেন্ট? ডিফারেন্ট। কোন কার্বনটার বল ইলেকট্রন নেগেটিভিটি সব থেকে বেশি? যার সব থেকে বেশি সে বল বন্ড পেয়ার গুলোকে নিজের দিকে টানবে কি টানবে না? যদি বন্ড পেয়ারকে কেউ নিজের দিকে টানে ওর উপরে কোন চার্জ আসে? মাইনাস। অন্যজনের কাছে কোন চার্জ আসে? তাহলে সুবিধাজনক সিচুয়েশনে হাইড্রোজেনটা H+ হয়ে বেরোতে পারে কি পারে না? হাইড্রোজেন H+ হয়ে বেরিয়ে গেলে তাকে আমরা আম্লিক ধর্ম বা অ্যাসিডিটি বলে থাকি। তাহলে কোন হাইড্রোকার্বনটা অ্যাসিডিক? অ্যালকাইন হচ্ছে অ্যাসিডিক। অ্যালকাইন হচ্ছে অ্যাসিডিক কারণ অ্যালকাইনের হাইড্রোজেন H+ হয়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। H+ হয়ে কেউ বেরিয়ে গেলে আমরা তাকে অ্যাসিডিক বলে থাকি। অ্যালকাইনের কার্বন H+ হয়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে কারণ অ্যালকাইনের কার্বন বন্ড পেয়ারকে টানে, তাই কার্বনটা হয়ে যায় পার্শিয়ালি মাইনাস, হাইড্রোজেনটা হয়ে যায় পার্শিয়ালি প্লাস। এমনি এমনি বেরোয় না, কিন্তু কারোর সঙ্গে রিয়াকশন করার সুযোগ পেলে ওই হাইড্রোজেনটা প্লাস হয়ে বেরিয়ে চলে যায়। আর H+ বেরিয়ে গেলে আমরা তাকেই বলে থাকি আম্লিক বা অ্যাসিডিক। ক্লিয়ার? শুভম মনে হচ্ছে আজকাল একটু বেশি পড়াশোনা করছে, ভালো লাগছে। এতদিনে মনে হচ্ছে তুই একটু মানে ট্র্যাকে চলে এসেছিস। প্রথম মানে ব্যাপারটাকে হ্যান্ডেলই করতে পারছিলি না, কোনটা পড়বি না পড়বি, এটা ওটা সেটা।
বাট আজকাল মনে হচ্ছে যেন একটু ট্যাকেল করে নিতে পারছিস যে কি পড়বি না পড়বি। গুড, মাথায় ঢুকেছে? তাহলে কোনটা, তাহলে যদি বলে অ্যাসিডিটি অর্ডার মানে আম্লিক ধর্ম আর কি, আম্লিক ধর্মের অর্ডার কোথায় সব থেকে বেশি হবে? অ্যালকাইন, তারপরে অ্যালকিন, লাস্টে অ্যালকেন, তাই তো? অ্যালকাইনে সব থেকে বেশি হবে, তারপরে অ্যালকিন হবে, আর অ্যালকেনরা একদমই অ্যাসিডিক হবে না। ঠিক আছে, চল তাহলে চেঞ্জ করছি। এবার ইলেকট্রন নেগেটিভিটি বের করার ক্যালকুলেট করার দুটো স্কেল আছে, একটাকে বলে পাউলিং স্কেল, হেডিং দেবে পাউলিং স্কেল। ইলেকট্রন নেগেটিভিটি বের করার দুটো স্কেল আছে, একটাকে বলে হচ্ছে পাউলিং স্কেল, একটাকে হচ্ছে মুলিকান স্কেল। পাউলিং স্কেল কি বলছে ভালো করে দেখো। পাউলিং স্কেলে তো এখানে যে ফর্মুলা দিয়েছে আমরা লিখে নিই। পাউলিং স্কেল বা এখানে লিখে দিই, দাঁড়াও সহজ ভাষায় লিখে দিই। পাউলিং স্কেলে কেমন সিচুয়েশনটাকে দেখে নাও, কখন ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটা জেনে রাখা জরুরি। সেটা হচ্ছে এ এ একটা মলিকিউল ছিল, বি বি একটা মলিকিউল ছিল, এ এর মাঝের বন্ড ব্রেক করেছে, বি বির মাঝের বন্ড ব্রেক করেছে, দিয়ে এ বি আর এ বি দুটো মলিকিউল তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে, এটা সিচুয়েশন। এবার এই সিচুয়েশনে বলছে এ এর তড়িৎ ঋণাত্মকতা কাই এ আর বি এর তড়িৎ ঋণাত্মকতা কাই বি, এদের মধ্যে ডিফারেন্সটা কত, কে ছোট কে বড় বলছে না। যদি বি বড় হয় তাহলে কাই এ মাইনাস কাই বি, এ ছোট হবে, যদি এ বড় হয় তাহলে বি ছোট হবে, যাই হোক না কেন। এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা বলছে দুটো ফর্মুলা আছে। একটা ফর্মুলা বলছে 0.208 ইনটু রুট ওভার অফ ভালো করে দেখবে ই এ বি মাইনাস রুট ওভার অফ ই এ ইনটু ই বিবি। কখন এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল? যখন এই এনার্জি গুলো ই গুলো জুল এককে এক্সপ্রেস করা হবে। এনার্জি গুলো হচ্ছে কিলো ক্যালোরি এককে এক্সপ্রেস করা হবে। এনার্জি যখন কিলো ক্যালোরি পার মোল এই এককে আছে তখন হচ্ছে এই ফর্মুলাটা। আচ্ছা, এনার্জি যদি এখন কিলো ক্যালোরিতে না থেকে কিলো জুল এককে থাকে তখন ফর্মুলাতে চেঞ্জ কি হবে? এই 208 টা 102 হচ্ছে। বলে দিচ্ছি, এইটাকেই ডেল্টা বলে, এইটাই হচ্ছে ডেল্টা। দেখো উপরে লিখে দেওয়া আছে, এটাই হচ্ছে ডেল্টা। ডেল্টা টু দি পাওয়ার ডেল্টা রুট ওভার, তাই না? ডেল্টা রুট ওভার, তাই বলছে ডেল্টা টু দি পাওয়ার হাফ, সেই পোর্শনটাকে ডেল্টা বলে। এইটা হচ্ছে তখন ফর্মুলা যখন হচ্ছে তোমার কিলো জুল এককে, এটা হচ্ছে তখন ফর্মুলা যখন হচ্ছে তোমার কিলো ক্যালোরি এককে। PAULING। তাহলে মেন রিয়াকশনটা কি হয়েছে বলো? মেন রিয়াকশন ওইটা হয়েছে। যখন এরকম করে রিয়াকশন হচ্ছে তখনই কিন্তু এই পুরো জিনিসটা অ্যাপ্লিকেবল। সো রিয়াকশনটা হয়েছে AA প্লাস বিবি, সেখান থেকে তৈরি হচ্ছে AB প্লাস এবি। এই অবস্থায় বলছে এ আর বি দুজনের ইলেকট্রন নেগেটিভিটি আলাদা, তাদের ইলেকট্রন নেগেটিভিটি ডিফারেন্সটা কত হবে? ডিফারেন্সটা হবে 0.208 ইনটু এবি বন্ড এনার্জি রুট ওভার অফ এবি বন্ড এনার্জি মাইনাস ফার্দার রুট ওভার অফ এ বন্ড এনার্জি ইনটু বিবি বন্ড এনার্জি। কিলো ক্যালোরি এককে যদি এনার্জি গুলো থাকে তখন এই ফর্মুলা, কিলো জুল এককে ডেটা দেওয়া থাকলে তখন ফর্মুলাতে 208 টা 102 তে বদলে যাচ্ছে শুধু। ঠিক আছে, তাহলে এরকম রিয়াকশনের একটা এক্সাম্পল বলো যেখানে AA প্লাস বিবি, সেখান থেকে AB প্লাস এবি তৈরি হবে, H2 প্লাস Cl2, সেখান থেকে HCl তৈরি হবে। লিখে রেখে দিই এক্সাম্পল হিসাবে লিখে রেখে দিও H2 প্লাস Cl2। এরকম সিচুয়েশনের জন্য অ্যাপ্লিকেবল, তৈরি হবে HCl প্লাস HCl। EAB টা হচ্ছে HCl এনার্জি, হ্যাঁ E হচ্ছে এনার্জি। তাহলে দেখা EAB টা কার এনার্জি বল? AB বন্ডের এনার্জি মানে HCl এনার্জি।
ই এটা কার এনার্জি বল, ই এটা হচ্ছে হাইড্রোজেনের বন্ড এনার্জি, ই বিটা কার এনার্জি বল, ক্লোরিনের বন্ড এনার্জি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের বন্ড এনার্জি ই এ, ই বিবি আর ই এবি। এই ডেটাগুলো দেওয়া থাকবে। ডেটা যদি কিলো ক্যালোরিতে দেওয়া থাকে তাহলে 0.208 ফ্যাক্টর, ডেটা যদি তোমার কিলো জুলে দেওয়া থাকে 0.102 ফ্যাক্টর। বাকি ফর্মুলা দেওয়া আছে। এখান থেকে যদি যে কোনো একজনের কাইটা দেওয়া থাকে, ধরো কাই এইচ দেওয়া আছে বা কাই সিএল দেওয়া আছে, তাহলে অন্যটা বেরিয়ে যাবে। ধরলাম কাই সিএল দেওয়া আছে কাই বি, তো কাই এ বেরিয়ে যাবে। ধরলাম কাই এ দেওয়া আছে কাই বি বেরিয়ে যাবে। যে কোনো একটা দেওয়া আছে, সঙ্গে বন্ড এনার্জি ডেটা দেওয়া আছে, অন্যটা বেরিয়ে যাবে। এটা কোন স্কেল? পাউলিং স্কেল। নেক্সট স্কেল হচ্ছে মুলিকান স্কেল। মুলিকান স্কেল, MULIKAN। আচ্ছা, এখন আমরা দেখবো মুলিকান স্কেল। মুলিকান স্কেলের তড়িৎ ঋণাত্মকতা কি? মুলিকান স্কেলের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে এদের দুজনের গড়। কাদের দুজনের? আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি, তাদের অ্যাভারেজ। মানে টোটাল টোটালটা বাই 2, পুরো কম্পাউন্ডটা। ঠিক আছে, পুরো কম্পাউন্ডটা ধরো বললো, ফর এক্সাম্পল পুরো কম্পাউন্ড, পুরো যে কোনো একটা অ্যাটম ধরো বললো ক্লোরিনের জন্য তোমাকে আয়োনাইজেশন এনার্জি দিয়ে দিয়েছে এন্ড ইলেকট্রন অ্যাফিনিটিও দিয়ে দিয়েছে, বলেছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত হবে। সো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হবে আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করতে হবে। এটাই হবে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন নেগেটিভিটি। যে কোনো একটা অ্যাটমের জন্য ধরো এগুলো দিয়ে দিয়েছে, ক্লোরিন অ্যাটমটার জন্য ধরো এই ডেটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, ক্লোরিন অ্যাটমের দিয়ে দিয়েছে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি আর দিয়ে দিয়েছে হচ্ছে ধরো ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে দিয়েছে। তাহলে এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে এদের অ্যাভারেজ যেটা গড়, যেটা সেটাই হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি। মুলিকান স্কেল লেখা হয়েছে MULLIKAN। আছে, চলে আসছে এবার লেফট টু রাইটে কেমন করে চেঞ্জ হয়, এটা জানা আমাদের। বলো। রেডিয়াস কমছে আর ইলেকট্রনিক আর বাকি সব কিছু পাচ্ছে। ঠিক ঠিক। তাহলে বলো, দেখো নিউক্লিয়ার চার্জ বাড়ছে না কমছে? রেডিয়াসটা খালি, নিউক্লিয়ার চার্জ বাড়ছে রেডিয়াস কমছে, তাহলে বলে অ্যাট্রাকশন বাড়ছে কি কমছে? অ্যাট্রাকশন বেড়ে যাওয়া মানে ইলেকট্রন নেগেটিভিটি। ওপর থেকে নিচে বলো, নিউক্লিয়ার চার্জ কনস্ট্যান্ট থাকছে কিন্তু রেডিয়াসটা আস্তে আস্তে বাড়ছে, দূরের শেলের উপরে ইলেকট্রন নেগেটিভিটি বা অ্যাট্রাকশন কমে যাচ্ছে। তাহলে উপর থেকে নিচে কমছে, লেফট টু রাইটে বাড়ছে। উপর থেকে নিচে কমছে, সবই যেরকম হয়, উপর থেকে নিচে কমছে, লেফট টু রাইটে বাড়ছে অ্যাক্রস দ্য পিরিয়ড এন্ড ডাউন দ্য গ্রুপ। অ্যাক্রস দ্য পিরিয়ড এবং ডাউন দ্য গ্রুপ। আচ্ছা, চলে আসছি এবার আমরা অক্সাইডের প্রপার্টিতে। আমাদের দুটো ইনফরমেশন নোট ডাউন করতে হবে। প্রথম ইনফরমেশনটা হচ্ছে যদি মেটাল অক্সাইড হয়, ধাতব অক্সাইড, মেটাল অক্সাইডটা হচ্ছে অ্যালকালাইন মানে ক্ষারীয়, অ্যালকালাইন বা ক্ষারীয় মেটাল অক্সাইড। অক্সাইডের প্রপার্টি হেডিং দেবে প্রপার্টিজ অফ অক্সাইড বা অক্সাইডের ধর্ম। মেটাল অক্সাইড মানে ধাতব অক্সাইড, তারা অ্যালকালাইন ক্ষারীয়। আর নন মেটাল অক্সাইড তারা হচ্ছে আম্লিক। এইটা মনে রাখতে হবে, মেটাল অক্সাইড হচ্ছে তোমার অ্যালকালাইন, নন মেটাল অক্সাইড হচ্ছে অ্যাসিডিক। ঠিক আছে, এবার আমরা তার মানে বলো মেটালিক প্রপার্টি যেরকম হবে অক্সাইডের অ্যালকালিন নেচার সেরকমই হবে, আর নন মেটালিক প্রপার্টি যেরকম হবে তাদের অক্সাইডের অ্যাসিডিক নেচার সেরকমই হবে। আচ্ছা, তাহলে এবার আমাদেরকে দুটো জিনিস জানতে হবে এখানে। কি কি জানতে হবে দেখো। আচ্ছা, এক্সাম্পলে আসছি।
তার আগে আমরা একটা কাজ করি, কয়েকটা জিনিস এখানে লেফট টু রাইটে কি কি হবে আমরা দেখে নিই। আমরা দুটো পয়েন্ট নোট করব। প্রথম পয়েন্ট হচ্ছে মেটালিক প্রপার্টি বা ধাতব ধর্ম কাকে বলে, আগেই পড়েছিলাম। মেটালিক প্রপার্টি বা ধাতব ধর্ম মানে ইলেকট্রন বর্জন না গ্রহণ? গ্রহণ। বর্জন। মেটাল হচ্ছে ইলেকট্রন লস করবে। না, না, হ্যাঁ, অক্সাইড সম্পর্ক। ইলেকট্রন লুজিং প্রপার্টি, আর ইলেকট্রন লুজিং প্রপার্টিকেই বলা হয় জারণ বা অক্সিডেশন। দুই নম্বর পয়েন্ট লিখবে নন মেটালিক প্রপার্টি। মানেই হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্টিং প্রপার্টি, ইলেকট্রন গ্রহণ করছে। নন মেটালিক প্রপার্টি মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করলে আমরা তাকে বলি বিজারণ বা রিডাকশন। তাহলে এবার চলো আমরা উপর থেকে নিচে, বাঁ দিক থেকে ডান দিকে কি হয় একবার ফিগার আউট করে নিই। বাঁ দিক থেকে ডান দিকে বলো মেটালিক প্রপার্টি বাড়ছে কি কমছে। আচ্ছা প্রথমে এটা দেখে নি, প্রথমে বলো নিউক্লিয়ার চার্জ বাড়ছে কি কমছে। নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তাহলে বলো ইলেকট্রন লস করার প্রপার্টিটা কি হচ্ছে। নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তাহলে ইলেকট্রন লস করবে, ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন লস করার প্রপার্টি কি হচ্ছে। ইলেকট্রন লস প্রপার্টি কমলে এবার তিনটে কনক্লুশনে আসবো। ইলেকট্রন লস প্রপার্টি কমছে মানে বলে মেটালিক ক্যারেক্টার কি হচ্ছে, এই ইলেকট্রন লস প্রপার্টি কমছে, ওটাই তো মেটালিক প্রপার্টি। মেটালিক মানেই লস করবে, তাহলে মেটালিক প্রপার্টি কি হচ্ছে, আবার বাড়ছে। আচ্ছা মেটালিক প্রপার্টি যদি কমে, বল মেটালিক অক্সাইড গুলো কেমন অক্সাইড, কেমন অক্সাইড, অ্যালকালাইন, বেসিক, ক্ষারীয়। তাহলে অক্সাইডের প্রপার্টি কি হচ্ছে বল, ওটা ওটাও কমছে। দ্যাট ইজ কি কমছে, অ্যালকালি না অ্যাসিডিক, বেসিক। বেসিক প্রপার্টি কমছে বা অ্যালকালি প্রপার্টি কমছে। ক্লিয়ার তো, ক্ষারকীয় প্রপার্টি কমছে। মেটালিক প্রপার্টি কমলে আমরা কি দেখলাম, মেটালিক প্রপার্টি মানে কি, বেসিক বা ক্ষারীয়। মেটালিক প্রপার্টি মানেই হচ্ছে বেসিক বা, আর নন মেটালিক প্রপার্টি মানে হচ্ছে অ্যাসিডিক বা আম্লিক। ঠিক আছে, মেটালিক প্রপার্টি মানেই হচ্ছে অ্যালকালি অক্সাইড, ক্ষারীয় অক্সাইড। নন মেটালিক প্রপার্টি মানেই হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, আম্লিক অক্সাইড। ক্লিয়ার? তাহলে এবার বলো মেটালিক প্রপার্টি কি হচ্ছে, কমছে, তাহলে অ্যালকালি প্রপার্টি, ক্ষারীয় প্রপার্টিও কি হবে, কমবে। আর মেটালিক প্রপার্টি কমলে জারণ প্রপার্টি কি হচ্ছে বলো, অক্সিডেশন প্রপার্টি। এই মেটালিক প্রপার্টি তো অক্সিডেশন, সবই তো ভুল করে চলছে আজকে। উপর থেকে নিচে বল নিউক্লিয়ার চার্জ কি হয়, কনস্ট্যান্ট। এই অবস্থায় বল তাহলে ইলেকট্রন লস, ইলেকট্রন লসের টেন্ডেন্সি কি হয় বল। আমরা লস নিয়ে চলছি, আমরা খালি লস নিয়ে চলছি এখানে। ইলেকট্রন লস টেন্ডেন্সি বাড়ছে, নিউক্লিয়ার চার্জটা অত বাড়েনি কিন্তু শেলটা দূরে দূরে চলে গেছে, সো লস বেশি বেশি হবে, তাই তো। আচ্ছা লস যদি বাড়ে তাহলে আবার এই তিনটে প্রপার্টিতে কি হবে বল, লসটা বাড়ছে সো মেটালিক প্রপার্টি বাড়বে, লসটা বাড়ছে মেটাল বাড়ছে তো তাদের বেসিক প্রপার্টি বাড়বে, ক্ষারীয় প্রপার্টি বাড়বে, অক্সাইডদের অ্যালকালি প্রপার্টি বাড়বে, আর অক্সিডেশন টেন্ডেন্সিও বাড়বে বা জ্বালন প্রবণতাও বাড়বে। তিনটেই ক্লিয়ার কিনা বলো। তাহলে এক্সাম্পল দেখছি, তাহলে লিখতে হবে না এটা। দেখো ওপর থেকে নিচে তাহলে বলো ক্ষারকীয় ধর্ম কি হচ্ছে, ওপর থেকে নিচে বাড়ছে। ক্লিয়ার? আর লেফট টু রাইটে ক্ষারকীয় ধর্ম কি হচ্ছে, ক্ষারকীয় ধর্ম কোন ধর্ম বাড়ছে তাহলে, আম্লিক বা অ্যাসিডিক। তাহলে অ্যাসিডিক বাড়ছে
আর দিক থেকে দিকে ক্ষারকীয়টা বাড়ছে। ক্লিয়ার? তাহলে এবারে আমাদের তুমি কম্পেয়ার করে বলো, তিনটে অপশন দিচ্ছে পিরিয়ড 2 তে, লিথিয়াম অক্সাইড ক্ষারকীয় মানে বেসিক না অ্যাসিডিক? বেসিক। বেরিলিয়াম অক্সাইড বেসিক অ্যাম্ফোটেরিক না অ্যাসিডিক? এখন অ্যাম্ফোটেরিক মানে কি? দুটোই আছে। তো বেরিলিয়াম অক্সাইড হচ্ছে অ্যাম্ফোটেরিক, ওর মধ্যে দুটো ক্যারেক্টার চলে আসে। হ্যাঁ, বোরন অক্সাইড অ্যাম্ফোটেরিক এন্ড কার্বন ডাই অক্সাইড অ্যাসিডিক, অ্যাসিডিক প্রপার্টি ঢুকে গেছে। নাইট্রোজেন অক্সাইড অ্যাসিডিক। ক্লিয়ার? সবই 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 হচ্ছে বাকি অ্যাসিডিক। আচ্ছা, উপর থেকে নিচে আসি, ধরো লিথিয়াম অক্সাইড অ্যাসিডিক না বেসিক? উপর থেকে নিচের রেসপেক্টে, উপর থেকে নিচের রেসপেক্টে। আর সিজিয়াম অক্সাইড, সিজিয়াম অক্সাইড বেসিক। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? যখন আমি এই গ্রুপটাকে কনসিডার করছি, এই গ্রুপের রেসপেক্টে এটা অ্যাসিডিক, আর এই পিরিয়ডের রেসপেক্টে ওটা বেসিক। ডিপেন্ড করছে কার সঙ্গে কম্পেয়ার দিয়েছে। হয়তো দিল লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, শুধু এরকম বলবে না লিথিয়াম অক্সাইড বেসিক কি অ্যাসিডিক বলো। যদি শুধু লিথিয়াম অক্সাইড বলো তোমাকে বেসিক লিখতে হবে, কারণ মেটাল। কিন্তু যদি এদের সঙ্গে কম্পেয়ারে বলে সবগুলো মেটাল দিয়েছে, গ্রুপ 1 এর কম্পেয়ারে বলছে লিথিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এবারে বলো কোনটা বেসিক, তখন বলতে হবে পটাশিয়াম অক্সাইড নিচের দিকে যে আছে সে বেসিক, ক্ষারকীয়। ঠিক আছে? এভিডেন্স দেখো, ইকুয়েশনটা লিখে রাখো। দেখো লিথিয়াম অক্সাইড, ভালো করে দেখো, তিনজনকে নিয়ে দেখছি। লিথিয়াম অক্সাইড জলের সঙ্গে রিয়াকশন করে বেস তৈরি করে, কারণ OH মাইনাস থাকলে বেস। ক্লিয়ার? আচ্ছা, বেরিলিয়াম অক্সাইড অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে, আর বেরিলিয়াম অক্সাইড বেসের সঙ্গে রিয়াকশন করে, মানে না অ্যাম্ফোটেরিক, উভধর্মী। ক্লিয়ার? কিন্তু বোরন অক্সাইড কিন্তু মেইনলি অ্যাসিডিক, এটা কিন্তু অ্যাসিড তৈরি করে, যদিও সামান্য বেসিক ধর্ম আছে বলছে, কিন্তু মেইনলি তাহলে ওর মধ্যে অ্যাসিডিক ক্যারেক্টারই বেশি হয়ে গেছে। তাহলে তিনটে পয়েন্ট লিখে রাখবে এবং উইথ দ্য সাপোর্টিং ইকুয়েশন। লিথিয়াম অক্সাইডের জন্য লেখো লিথিয়াম অক্সাইড কেমন তাহলে বলো? বেসিক। জলে ডিসলভ করলে OH মাইনাস আয়ন তৈরি করে, ইকুয়েশন অবশ্যই। আচ্ছা, বেরিলিয়াম অক্সাইড অ্যাম্ফোটেরিক, অ্যাম্ফোটেরিক মানে উভধর্মী, এই অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে, যখন অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে তখন নিজে বেসিক, যখন বেসিকের সঙ্গে রিয়াকশন করে তখন নিজে অ্যাসিডিক। লিথিয়াম অক্সাইড হচ্ছে তোমার বেসিক, লিথিয়াম অক্সাইড OH মাইনাস তৈরি করছে জলে ডিসলভ হয়ে, বেসিক। বেরিলিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী, কারণ এটা হচ্ছে দুজনের সঙ্গে রিয়াকশন করছে, অ্যাম্ফোটেরিক। আর বোরন অক্সাইড অ্যাম্ফোটেরিক, যদিও তার মধ্যে অ্যাসিডিক প্রপার্টি বেশি। বোরন অক্সাইড হচ্ছে অ্যাম্ফোটেরিক, যদিও তার মধ্যে অ্যাসিডিক প্রপার্টিটাই বেশি, জলের সঙ্গে ডিসলভ হলে অ্যাসিডই তৈরি করে, H3BO3। কেউ বলতে পারবে H3BO3 টা কোন অ্যাসিড, নাম কি? বোরন অক্সাইড জলে ডিসলভ হলে H3BO3 তৈরি করে। H3BO3 কোন অ্যাসিড বলতে পারবে? বোরিক অ্যাসিড। কোথায় ইউজ হয় প্র্যাকটিক্যালি? ক্যারাম বোর্ডে স্লিপারি করার জন্য আমরা একটা পাউডার ইউজ করি, বোরিক পাউডার, ওটা হচ্ছে বোরিক অ্যাসিড। ক্যারাম বোর্ডে যাদের স্ট্রাইকারে পাউডার দেওয়া হয় না, ওই পাউডারটা হচ্ছে বোরিক অ্যাসিড, বোরিক পাউডার। প্রায় সলিড কন্ডিশনে আছে, সলিড গুঁড়ো হয়ে আছে, জলে ডিসলভ করলে ওটা অ্যাসিড হয়ে যাবে। হ্যাঁ, ওটা অ্যাসিড, অ্যাসিডের সলিড ভার্সন, অ্যাসিডের সলিড পাউডার। চলে আসছি এবার আমরা কর্ণ সম্পর্কতে। আচ্ছা, এখানেও দেখানো আছে, এগুলো হচ্ছে, আচ্ছা এটাও লিখে নে তাহলে, একটা এটাও লিখে রাখ। এরা অ্যাসিডিক কারণ এরা বেসের সঙ্গে রিঅ্যাক্ট করতে পারে, তাহলে এরা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। আগেরটাতে দেখ কোথাও জায়গা আছে কিনা, লিখে রাখ। অ্যাসিডিক অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এগুলো সবই অ্যাসিডিক অক্সাইড। অ্যাসিডিক অক্সাইড কেন? কারণ হচ্ছে এরা বেসের সঙ্গে রিঅ্যাকশন করে, NaOH হচ্ছে বেস, তাদের সঙ্গে রিঅ্যাকশন করছে, তো বেসের সঙ্গে যারা রিঅ্যাকশন করে তারা সকলেই হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। তাহলে এগুলো সবই হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। নন মেটাল অক্সাইড সবই অ্যাসিডিক অক্সাইড। নন মেটাল অক্সাইড কেমন অক্সাইড? অ্যাসিডিক অক্সাইড। আচ্ছা, আরেকটা পয়েন্ট লিখে রাখি এইগুলোর জন্য, এটা হচ্ছে যে যদি অক্সিডেশন নাম্বার বাড়ে, অক্সিডেশন নাম্বার, জারণ ধর্ম যেটাকে এখানে প্লাস চার্জ বলছি, ওটা যদি বাড়ে
তাহলে অক্সাইড গুলোর অ্যাসিডিক টেন্ডেন্সি বাড়ছে। অক্সিডেশন নাম্বার বলতে জারণ ধর্ম যেটাকে বলছে, যেটা হচ্ছে চার্জ, Fe2+ এর 2টা 2+টা, Fe3+ এর 3+, যেটা একটু আগে দেখলাম ক্যাটায়নিক চার্জ, যেটা অক্সিডেশন নাম্বার। ওকে কেন অক্সিডেশন নাম্বার বলে আমরা রেডক্স চ্যাপ্টারে পড়বো। সো তাহলে অ্যাসিডিক প্রপার্টি গুলো, অক্সিডেশন নাম্বার বাড়লে অ্যাসিডিক প্রপার্টি বাড়ছে, অ্যাসিডিক প্রপার্টি বাড়ছে, আম্লিক ধর্ম বাড়ছে, এটা লিখে রাখো। তাহলে তুমি আমাকে বলো ক্রোমিয়াম মেটাল কি নন মেটাল? এবারে ক্রোমিয়ামের 3টে অক্সাইড দিয়েছে, বলতে হবে এদের মধ্যে কে অ্যাসিডিক কে বেসিক। অ্যাসিডিক কে বেসিক? তিনজনেই ক্রোমিয়ামের অক্সাইড, তিনজনেই মেটাল, তিনজনেরই বেসিক হওয়ার কথা। কিন্তু এখানে ক্রোমিয়ামের জারণ স্তর বা অক্সিডেশন নাম্বার +2, এখানে +3, এখানে +6। তাহলে বলো বাদিক থেকে ডান দিকে কোন ধর্ম বেড়েছে? অক্সিডেশন নাম্বার বেড়েছে, প্লাস চার্জ বেড়েছে, তাহলে অ্যাসিডিক প্রপার্টি বেড়েছে। এইরকম যখন ফর্মে থাকে না কম্পাউন্ডের দেখে বুঝতে পারি না কাজ করতে। ওই চার্জটা কেমন করে ক্যালকুলেট করতে হবে সেটা রেডক্স চ্যাপ্টারে শেখাবো, আপাতত বুঝিয়ে রাখছি কেমন করে ইজিলি ক্যালকুলেট করতে পারবি। অক্সিজেনের চার্জ কত বল? তাহলে চার্জ, অক্সিজেনের চার্জ -2 O2- মানে না, তাহলে O2- পুরোটা নিউট্রাল, তাহলে এটাকে কত হতে হবে? +2 হতে হবে। এবার এইখানে বল, এখানে অক্সিজেন কত? -2 কতগুলো আছে? -6 আছে, তাই +6। -2 কটা আছে? -2 কটা আছে? তিনটে তিনটে। -2 তিনটে মিলে টোটাল নেগেটিভ কত? -6। তাহলে প্লাসটা কত হতে হবে? তবেই তো পুরোটা নিউট্রাল হবে না। এখানেও সেম টু সেম তিনটে আছে, এখানে তিনটে একদম। দুটো ক্রোমিয়াম আছে বলে দুটো ক্রোমিয়াম আছে বলে একটা +3 হয়ে গেছে। এক এক টোটালটা +6, কিন্তু এক একটা ক্রোমিয়াম +3 করে। ঠিক আছে, তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত? +2 +3 +6। অক্সিডেশন নাম্বার জারণ স্তর যদি বেড়ে যায় তাহলে অ্যাসিডিক প্রপার্টি বেড়ে যায়। তাহলে কে বেশি অ্যাসিডিক? তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করবে না কে অ্যাসিডিক কে বেসিক, জিজ্ঞেস করবে কে উভয়ধর্মী, অ্যাম্পোটেরিক। এইটা হচ্ছে অ্যাম্পোটেরিক, এটাই মেইনলি কোশ্চেনটা জিজ্ঞেস করবে, কারণ অ্যাসিডিক বেসিকটা ইউজুয়ালি জিজ্ঞেস করবে। এবার মাঝেরটা কি সেটা বলো, উভয়ধর্মী, এটা হচ্ছে অ্যাম্পোটেরিক। মানে হ্যাঁ মেটাল অক্সাইড, তার জন্য এই দিকেরটা বেসিক, এই দিকেরটার মধ্যে একটু অ্যাসিডিক হয়ে গেল, তাই কারণ অক্সিডেশন নাম্বার বাড়ছে। এটা তো সবটাই মেটাল, সবারই তো বেসিক হওয়ার কথা। সবারই কি বেসিক না এদিকে অ্যাসিডিক হয়ে যাচ্ছে? এই অক্সাইডটা কেমন অক্সাইড? এটা অ্যাসিডিক অক্সাইড। এটা মেটাল অক্সাইড কিন্তু অ্যাসিডিক অক্সাইড। এটাও মেটাল অক্সাইড কিন্তু বেসিক অক্সাইড। এটাও মেটাল অক্সাইড কিন্তু অ্যাম্ফোটেরিক অক্সাইড। ক্লিয়ার? কারণ এবার তুই বলবি তাহলে স্যার আগের গুলোতে এরকম হয়নি কেন? আগের গুলোতে ভালো করে দেখ, এই লিথিয়াম বা বেরিলিয়াম বোরন এই অক্সাইড গুলোতে, ঠিক আছে, লিথিয়াম ধর গ্রুপ 1-এ আয়, চল এখানে 4টাতে আসি, বল সবাই +1-এই আছে, হ্যাঁ কি না? তাহলে কি করে আমি আলাদা করব? একটাই আছে যেহেতু চার্জ, একই চার্জ, তাই না? এবার বল স্যার এইখানে না হয় +1 কিন্তু এইখানে কি +3, এটাতে +2, তাহলে বল অক্সিডেশন স্টেট বাড়ছে কি বাড়ছে না? অক্সিডেশন স্টেট বাড়লে কোন প্রপার্টি বাড়ার কথা? এক্ষুনি পড়েছে অক্সিডেশন স্টেটের রেসপেক্টে অ্যাসিডিক প্রপার্টি তো বাড়ছে। নন মেটাল বলে যেরকম অ্যাসিডিক বলছি সেরকম অক্সিডেশন নাম্বারও তো বাড়ছে, তাও তো অ্যাসিডিকই। আর এখানে কি অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হয়েছে? চেঞ্জই হয়নি। তাহলে এখানে আমরা অন্যভাবে বলছি যে মেটালিক প্রপার্টি বাড়লে অ্যাসিডিক তোমার অ্যালকালিন প্রপার্টি বাড়বে, ক্ষারকীয় প্রপার্টি বাড়বে। মেটালের একই মেটাল আলাদা অক্সাইডের মধ্যে। ইয়েস, তার মানে এই সিচুয়েশনটা কি একই মেটালের আলাদা আলাদা অক্সাইড, আর আগেরটা কি একদমই আলাদা আলাদা। যখনই একদমই আলাদা আলাদা তখন দেখতে হবে কে মেটাল কে নন মেটাল। যখন একই মেটালের মধ্যে বিভিন্ন অক্সাইড তখন দেখতে হবে এদের অক্সিডেশন স্টেট কত। যেমন ম্যাঙ্গানিজ, তোমরা তাহলে বলে দাও এটা MnO, Mn2O3, MnO4, Mn2O7। তার মানে এটা এদিক থেকে এদিকে কি হচ্ছে বলো তুমি? অ্যাসিডিক প্রপার্টি বাড়ছে, কারণ এখানে +7 আর এখানে +2, ঠিক আছে, Mn2O7 বেসিক্যালি। তো এখানে হচ্ছে তোমার অ্যাসিডিক প্রপার্টি। বল ক্লিয়ার কিনা? অ্যাসিডিক প্রপার্টি কি হচ্ছে? তাহলে অ্যাসিডিক প্রপার্টি আস্তে আস্তে বাদিক থেকে ডান দিকে অ্যাসিডিক প্রপার্টি বাড়ছে। লাস্ট পার্টে চলে আসছি, কর্ণ সম্পর্ক। দিয়ে এই ছবিটা ছোট্ট করে ড্র করে নে। ছবিটা কি বলছে?
যে আমরা জানি একই পিরিয়ডে যারা আছে, একই গ্রুপে যারা আছে, তাদের তো প্রপার্টি সেম, এটা আমরা জানি। একই পিরিয়ডে যারা আছে, সরি একই গ্রুপে প্রপার্টি কি সেম কি সেম নয়? একই একই গ্রুপে প্রপার্টি সেম। কিন্তু পিরিয়ড 2 আর পিরিয়ড 3 তে দেখা যায় যে ডায়াগোনালি যারা আছে তাদেরও প্রপার্টি সেম, অনলি পিরিয়ড 2 আর পিরিয়ড 3 তে, অন্য কোথাও নয়। বলো। হ্যাঁ, তো পিরিয়ড 2 আর পিরিয়ড 3, হ্যাঁ গ্রুপে তো পুরো শেষ অবধি, কিন্তু পিরিয়ডটা বলছি, এই দুটো পিরিয়ডে দেখা যায় যারা কোনাকুনি আছে, ডায়াগোনালি আছে, তাদের মধ্যে প্রপার্টি সিমিলারিটি আছে। তাহলে প্রথম পয়েন্টটা লিখে রাখো, অক্সিজেন আর প্রোটিনের নেই। অক্সিজেন প্রেরণ অল্প স্বল্প আছে, ওগুলো এদিকে আস্তে আস্তে কমে যাচ্ছে, এদিকটা দিয়ে বেশি বেশি আছে, তাই এদিকটাকে দেখানো হয়েছে। প্রথম তিনটের মধ্যে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, প্রথম তিনটের মধ্যে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, পরে এগুলো না লিখলেও চলবে। অর্থাৎ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন লেখো, এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এই চারটে লেখো। ওদিকটা না লিখলেও চলবে, কারণ ওদিকে আর দেখতে পাওয়া যায় না এই প্রপার্টিটা। লিখে নিয়ে লেখো, diagonal elements also have similar properties. কর্ণ মৌলগুলির মধ্যে একই প্রপার্টি দেখতে পাওয়া যায়। Diagonal elements also have similar properties. কর্ণ মৌলগুলির মধ্যে সিমিলার প্রপার্টি দেখতে পাওয়া যায়। Diagonal elements also have similar properties. কর্ণ মৌলগুলির মধ্যেও একই প্রপার্টি দেখতে পাওয়া যায়। এবারে কর্ণগুলোর মধ্যে একই প্রপার্টি দেখতে পাওয়া যায় কেন, তার কারণটা আমরা দেখব, এবং একই যোগের মধ্যে মিল আছে সেটা আমরা এস ব্লকে পড়ি, যে কি কি মিল আছে সেটা চারটা দেখিয়ে দিচ্ছি। তাহলে কর্ণগুলোর মধ্যে কি আছে, প্রপার্টিতে কি দেখতে পাওয়া যায়, তাহলে বল কার কার মিল দেখতে পাওয়া যাবে এখানে বল। তাহলে পেয়ার গুলো কাদের কাদের মিল দেখতে পাওয়া যাবে, লিথিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে মিল দেখতে পাওয়া যাবে কি যাবে না, বেরিলিয়াম অ্যালুমিনিয়ামে মিল দেখতে পাওয়া যাবে কি যাবে না, বোরন সিলিকন এদের মধ্যে মিল দেখতে পাওয়া যাবে। তাহলে এদের মধ্যে যে মিলটা দেখতে পাওয়া যায়, সিমিলারিটি দেখতে পাওয়া যায়, এই সিমিলারিটিকেই বলা হয় কর্ণ সম্পর্ক বা ডায়াগোনাল রিলেশনশিপ। এদের মধ্যে প্রপার্টিতে সিমিলারিটি দেখতে পাওয়া যায়, ওপর নিচে তো দেখতে পাওয়া যায়, কোনাকুনি ভাবে ওই পিরিয়ড 2 পিরিয়ড 3 তে দেখতে পাওয়া যায়। এই আপাতত সিলিকন অবধি, বোরন সিলিকন, এরপর আর দেখতে পাওয়া যায় না। প্রপার্টির বা ধর্মের মিল পাওয়া যায়, কোনাকুনি মৌলগুলির মধ্যে ধর্মের মিল পাওয়া যায়। এখানে অতটা পাওয়া যায় না, এদিক থেকে আর পাওয়া যাওয়া শুরু পাওয়া যায় বন্ধ হয়ে যায়, কমে যায়। তো মেন পাওয়া যায় এখানে লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম আর বোরন সিলিকন, এইখানেই মিলটা পাওয়া যায়। কারণটা দেখে নি, দুটো ফ্যাক্টর আছে যারা এই কর্ণ সম্পর্কে কন্ট্রোল করে। একটা ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, আর একটা ফ্যাক্টর হচ্ছে রেডিয়াস। এই দুটো ফ্যাক্টর প্রপার্টিকে কন্ট্রোল করে। তাহলে বল বাদিক থেকে ডান দিকে ইলেকট্রন নেগেটিভিটি বাড়ে কি কমে, আর উপর থেকে নিচে, তাহলে বল কোনাকুনি কি থাকবে, তাহলে এইটা সেম। আরে দেখে নে, এই দেখ এদিকে দেখা, বল এদিকে দেখা, এদিকে দিকে কি হলো, বাড়লো, আর এখান থেকে কি হলো, কমলো, তাহলে এখান থেকে কি হয়ে গেল, সে একই রয়ে গেল। এই দিকে বেড়েছে, এখান থেকে কমেছে, একই রয়ে গেছে। না, কারণ পুরো বাকি এলিমেন্টের কি একদম স্মুথ ট্রেন্ড হচ্ছে সব জায়গায়, না কোথাও বাড়ছে, বাড়ার কথা, কমে যাচ্ছে, এক্সেপশন শুরু হয়ে যাচ্ছে, কনফিগারেশন আলাদা হয়ে যাচ্ছে, তাই বাকিদের মধ্যে তো দেখতে পাওয়া যাচ্ছে না। এইখানে ডি ব্লকে ঢুকে গেলেই তো তখন স্ক্রিনিং এফেক্ট এটাও তো অনেক ঢুকে যাচ্ছে না, তাই আর দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো এদিক থেকে দিকে বাড়ছে, এদিক থেকে দিকে কমছে, কোনাকুনি ভাবে সমান থেকে যাচ্ছে, তাই প্রপার্টি সেম। রেডিয়াসেও বল বাদিক থেকে ডান দিকে কি হচ্ছে, আর উপর থেকে নিচে, তাহলে কোনাকুনি। তাহলে এই দুটো ধর্ম যারা কিনা প্রপার্টিকে ডিসাইড করে তারাই কনস্ট্যান্ট। তাহলে বল প্রপার্টিও কি হবে, সিমিলার প্রপার্টি, কনস্ট্যান্ট প্রপার্টি। প্রপার্টিকে ডিসাইড করে যে ধর্ম দুটো, তারাই কনস্ট্যান্ট। তাহলে প্রপার্টি কি হবে, প্রপার্টিও কনস্ট্যান্টই থাকবে, একই থাকবে। বল ক্লিয়ার হয়েছে কর্ণ সম্পর্ক, মাথায় ঢুকেছে? বইতে দেওয়া আছে, দেখবে, আমরাও দেখিয়ে দিচ্ছি, এস ব্লকেও দেওয়া আছে। একবার আগে জিনিসটা দেখিয়ে দিই, কি দেওয়া আছে, এই যে কি কি মিল আছে।
বলছি তো মিল আছে, এস ব্লকে তো দেওয়া আছে। লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের মিলের লিস্ট দেওয়া আছে, বইতেও দেওয়া আছে, ঠিক আছে। এই যে লিথিয়াম আর ম্যাগনেসিয়াম দুজনেই একই রকমের কম্পাউন্ড তৈরি করছে, একই রকমের বেরিলিয়াম অ্যালুমিনিয়াম এদেরও মিল আছে। তো কি কি মিল আছে লিস্টটা বইতে দেওয়া আছে, আর এস ব্লকে ভালো করে দেওয়া আছে। এই মিলটা আমরা অলরেডি এস ব্লক থেকে পড়তে বলেছি। আর এস ব্লক থেকে মিলগুলো পড়বে, যে মিল তো আছে বলছি, কি কি মিল আছে বল। অনেকগুলো কারণ ছিল। কারণ নয়, অনেকগুলো মিল ছিল, কারণটা এই দুটো, ও কারণ এই দুটোই। ইলেকট্রন নেগেটিভিটি আর রেডিয়াস, এই দুটোতে মিল আছে তাই ধর্মের মিল আছে। ইলেকট্রন নেগেটিভিটিতে মিল আছে আর রেডিয়াসে মিল আছে তাই ধর্মের মিল আছে। এবার মিল কি কি আছে তার লিস্ট হচ্ছে অনেকগুলো ছিল, যেগুলো এস ব্লকে বেশি ডিটেলসে দেওয়া আছে। মিল আর অমিল দুটোই। একদম একদম। এবার লিখে নাও, বলো পুরোটা মাথায় ঢুকেছে? চ্যাপ্টার এখানে আমাদের শেষ হচ্ছে, কালকে আমরা শুরু করবো কেমিক্যাল বন্ডিং।